কিছুক্ষণের মধ্যেই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বহুল আলোচিত রায়। এজলাসে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। সীমান্তের ওপার থেকে বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত। শূন্য রেখায় জড়ো করা হয়েছে নারী পুরুষদের, সতর্ক অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। এই জায়গায় যে 10 জন আসছে, শিশু বাচ্চাও আছে, এত নির্যাতন করতেছে ওদেরকে, তা বলার বাইরে। এই পুশিং তো আমরা মেনে নিচ্ছি না। এরা অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশের মানুষ অবহিত হিসেবে ঢুকাই দিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ গাজা উপত্যকায় নিহত 8, আরো 15 জন গুরুতর আহত। লেবাননে অভিযান চালানোর সময় নিহত 2 ইসরায়েলি সেনা। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কিছুক্ষণ পরই পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আলোচিত রায় ঘোষণা। সকালে অন্যতম আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়েছে। এই মামলায় তিনিও আসামি। চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘিরে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে আদালত প্রাঙ্গণে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন দায়িত্বে। এর মাঝে সকাল 9টার আগে কাশিমপুর থেকে মূল আসামি সোহেল রানা এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে স্বপ্না খাতুনকে আনা হয় আদালতে। বেলা 11টা নাগাদ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায় ঘোষণা করবেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 4 দিনে শেষ হলো। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন বিশেষ পিপি। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে 8 বছরের রামিসার শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে এবং পরে হত্যা করে। আলোচিত রামিসা হত্যা মামলার রায় পড়া চলছে। প্রথমেই যাচ্ছি সহকর্মী মশিউর অনিকের কাছে, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। অনিক, রায়ের ব্যাপারে বাদী ও বিবাদী পক্ষ কি কিছু জানিয়েছে? একটু বিস্তারিত জানাবেন। রায়ের ব্যাপারে রায় হওয়ার আগে কোনো পক্ষেরই আসলে কোনো মন্তব্য করা সমুচিত নয়। তবুও আমরা যখন অফ ক্যামেরা কথা বলেছি দুই পক্ষের সঙ্গে, তখন আমাদেরকে বাদী পক্ষ বলেছেন তারা সর্বোচ্চ শাস্তি দুজনেরই মৃত্যুদণ্ড দাবি করেছেন এবং তার পাশাপাশি স্বাভাবিকভাবে যারা স্টেট ডিফেন্স হিসেবে লড়ছেন আসামিদের পক্ষে, তারা বলেছেন তারা চাচ্ছেন যেহেতু দোষ স্বীকার করে নিয়েছে তাই ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডের বিপরীতে যদি অন্য কোনো রায় দেওয়া সম্ভব হয় সে ব্যাপারেও তারা সুপারিশ করেছিলেন। তো তারাও অপেক্ষা করছে রায়ের জন্য। আমি একটু দেখাতে চাই এখন এই কোর্ট অঙ্গনের পরিস্থিতির সবশেষ। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখছেন সারিবদ্ধ তারা বসে আছে এবং কোর্টাঙ্গনে শুধুমাত্র আইনজীবী কিংবা সাংবাদিক ছাড়াও অনেক সাধারণ মানুষও ভিড় করেছেন, কারণ আলোচিত এই যে নৃশংস হত্যাকাণ্ড রামিসার 8 বছরের শিশু, তাকে যেভাবে করে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে, তার পাশাপাশি তার শরীরের মারাত্মক যেই জখম সাধন করা হয়েছে, তার মৃত্যুর পরেও তার শরীরকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, সেটি আসলে এতটাই নৃশংস যেটি জনমনে ক্ষোভ তৈরি করেছে। পাশাপাশি যে কোনো মহল যখন সেই হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে পেরেছে তারা কিন্তু আসলে সেই ব্যাপারে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নিজেও রামিসার বাসায় গিয়েছিলেন। তো আজকের এই মামলাটির যেই রায়, সেই রায়ের মাধ্যমে জনগণের মধ্যে একটা জিনিস প্রস্তুত করে দিতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন, এত দ্রুত সম্ভব সময়ের মধ্যে তারা আসলে চার্জশিট জমা দিয়েছেন এবং বিচার কার্য পরিচালিত হয়ে আজকে রায়ের দিন ধার্য হয়েছে। যদি তো রায়ের সবশেষ যখন আমরা আপডেট জানতে পারবো নিশ্চয়ই আপনার মাধ্যমে বা আমরা যমুনা টিভিতে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে অনেক।
দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্তের ভারতীয় শূন্যরেখায় পুশিনের জন্য 2 রাত ধরে জড়ো করা হয়েছে 10 নারী পুরুষকে। খোলা আকাশের নিচে 50 ঘন্টা ধরে অবস্থান করছেন তারা। গত শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে। দুই দেশের মাঝামাঝি শূন্য রেখায় আটকা পড়েন তারা। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সাথে রাতভর সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় 3 দিন থেকে এখানে অবস্থান করে আছি। এই বৃষ্টির মধ্যে, এই রোদের মধ্যে নাই তাদের খাওয়া দাওয়া। অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশে মানুষ অবৈধ হিসেবে ঢুকাই দিচ্ছে। এই জায়গায় যে 10 জন আসছে, শিশু বাচ্চাও আছে, এত নির্যাতন করতেছে ওদেরকে। গতরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার 2 সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায় মধ্যরাতে পানবাড়ি ও কলসির মুখ সীমান্তের ওপারে প্রায় 14 জন নারী পুরুষকে জড়ো করে বিএসএফ। ভারতের তেলিয়াপাড়া এলাকার কাটাতার গেট দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির প্রতিরোধ ও স্থানীয়রা জড়ো হয়ে বাধা দিলে তারা ঢুকতে ব্যর্থ হয়। পরে পুশিনের জন্য জড়ো করা মানুষদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বিএসএফ। সুনামগঞ্জে রাতের আধারে পুশিন ঠেকাতে তৎপর ছিল বিজিবি। অনুপ্রবেশ রুখতে করা হয় মাইকিং। স্থানীয়দের এই বিষয়ে সতর্ক করা হয়। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে ছিলেন স্থানীয়রাও। গতকাল বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে 6টি আউটপোস্ট থেকে প্রায় 100 জনকে সরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এদিকে বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমারের 47 জন অনুপ্রবেশের খবর পেয়ে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, ঈদের পর থেকে বিভিন্ন সীমান্তের ওপারে মানুষের চলাচল বেড়েছে। বিজিবিকে খবর দিলে অনেক জায়গায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় তারা। দেশে ফিরেছে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনিতে। এরই মধ্যে সাতক্ষীরার পথে মরদেহ বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স। জানাজা শেষে দাফন করা হবে নিহতদের মরদেহ। দিবাগত রাত 2:30টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ বহনকারী বিমানটি। এ সময় মরদেহ গ্রহণের জন্য এয়ারপোর্টে ছিলেন স্বজনরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদের উপস্থিতিতে 2 প্রবাসীর মরদেহ হস্তান্তর করা হয়। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে 10 প্রবাসী নাগরিককে হারিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসেছে 7 জনের মরদেহ। 2 প্রবাসীকে সমাহিত করতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশে হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও কুমিল্লায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহে মৃত্যু হলো 47 জন শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 28 জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36 জন। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন 2 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন। চিকিৎসাধীন 57 জন রোগী। এছাড়া সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামির উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। সকাল 6টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ছেড়ে আসে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের 3টি ট্যাঙ্কারের 9টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে খুলনার ট্রেন চলাচল। এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে ঘটনাস্থলে। পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম। রাজধানীর প্রগতি সরণি, এই পথে চলে না এমন কোনো যানবাহন নেই। দিন রাত উল্টো পথেও চলে গাড়ি, রিক্সা, ভ্যান। রাস্তার ওপর দোকানপাট সহ সব মিলিয়ে সারাক্ষণ লেগে থাকে যানজট। এই পথে চাকা ঘোরে ঘন্টায় 6 কিলোমিটার গতিতে। 20 মিনিটের পথ পেরোতে লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বাড্ডা, ভাটারা, নদ্দা সহ আশপাশের এলাকা থেকে প্রগতি সরণিতে যোগ হওয়া রাস্তাগুলোর অবস্থা আরও বেহাল। সহকর্মী হাসিবুল করিম বিজয়ের রিপোর্ট।
সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে নগরবাসী। রাজধানীর গুলিস্তানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন জাহাঙ্গীর হোসেন। থাকেন খিলক্ষেত এলাকায়। অফিস শেষে বিকেল 4টায় বাসার উদ্দেশ্যে যাত্রা। গুলিস্তান থেকে প্রগতি সরণি হয়ে যাবেন খিলক্ষেত। মালিবাগ বাড্ডা হয়ে প্রগতি সরণি পার হতেই চলে যায় 2.5 ঘন্টা। জাহাঙ্গীর যখন খিলক্ষেত পৌঁছলেন ঘড়ির কাঁটায় তখন 6:45। 2 থেকে 2.5 ঘন্টা নামার পর, 2.5 ঘন্টা পর যাওয়ার পর নামার পরে শরীর আসলে অনেক ক্লান্তি, দাঁড়ায় আসতে হয়েছে, বাসে সিট পাওয়া যায় না। গুলিস্তান থেকে খিলক্ষেতের দূরত্ব 17 কিলোমিটার। শুধু প্রগতি সরণি পথটা পার হতেই যানবাহনের গতি ঘন্টায় 6 কিলোমিটারের বেশি নয়। বাসায় যেতে লেট হওয়ার কারণে পড়ালেখার একটু সমস্যা হয় আর কি। প্রতিদিন যে ভার্সিটিতে যাইতে লেট হয়ে যায়, এখন আমি বাসায় যেতে পারি না ভার্সিটি থেকে। রিক্সা বেশি, এরপরে হচ্ছে আপনার যে সাইডে দেখেন অনেক দোকান বসছে। এই মাইরুল বাড্ডা রোডে যত যানজট আছে অন্য রোডে এত কোনো যানজট নেই। রাজধানীর উত্তর পূর্বাংশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই রাস্তা। রামপুরা, বাড্ডা ও ভাটারা হয়ে কুড়িল পর্যন্ত এসেছে সড়কটি। এই রাস্তায় কেন লেগে থাকে যানজট? উত্তরটা অব্যবস্থাপনা। পুরো রাস্তা জুড়েই দুই পাশেই উল্টো পথে চলাচল। উল্টে তো যাওয়া ঠিক না, আমরা যাই যেটুকু যাই ওইটুকু অন্যায়। সিটি কর্পোরেশনকে আপনার পারমিশন দিছে উল্টা যেতে? এই কথা বলছে আপনার উল্টা যেতে? সবাই যায়, আমি একা না। এই সড়কে নেই কোনো নিয়ম। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলে বাসগুলো, পেছনে দাঁড়িয়ে থাকে শত শত যান। এ পথে চলে না আসলে এমন কোনো যানবাহন নেই। রাস্তায় একটু পরপর বাজার আর হকার, সংকীর্ণ হয়ে থাকে পুরো পথ। আমরা মানছি একটা অংশ দখল করা আছে, কিন্তু যানজট যদি হয় আমরা রিক্সা নিয়ে আমরা সরে যাই। এটা দিয়ে কিন্তু আমাদের সবারই ফ্যামিলি চলে। সো আমাদের পেটে লাথি দিলে তো হবে না, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। রাজধানীর প্রগতি সরণি এই সড়কটির দুই পাশের ফুটপাতেই দখল করে নিয়েছে প্রায় 10 থেকে 12 ফিট জায়গা। তার উপর মূল সড়ক দখল করেই গড়ে উঠেছে এ ধরনের ভাসমান মার্কেট। এই সড়কটিতে চলাচল করে সব ধরনের যানবাহন, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শুধু ধমনী সড়কই নয়, এই রাস্তায় একদিকে যোগ হয়েছে ভাটারা, শাহজাদপুর, উত্তর, মধ্য ও মেরুলবাড্ডা থেকে আসা আঞ্চলিক রাস্তাগুলো। উল্টো দিকে গুলশান রিং রোড, মাদানী এভিনিউ, নদ্দা থেকে আসা রাস্তার মাথাগুলোই এ জটলা লেগে থাকে দিনরাত। ভাটারার সোলমাইত এলাকার রাস্তার ভেতরের অবস্থা এই। একে তো ভাঙা সড়ক, তার উপর পানি জমে খালে পরিণত হয় বৃষ্টি হলেই। গাড়ি চলতে হয় কোনো মতে, খুব সাবধানে। রাস্তার এই বেহাল দশা কয়েকদিনের নয়, বছরের পর বছর রাস্তার এ ভোগান্তি চলতেই থাকে। সামান্য বৃষ্টিতেই এমন পানি ভেঙে স্কুলে যেতে হয় শিশুদের। পানি জমা থাকলে সুরা জামা কাপড় ভিজা যায়, বৃষ্টি হলে অটো পাওয়া যায় না। বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া আসা কষ্ট, ভাড়া বেশি, রিক্সা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। 1 ঘন্টা প্রপারলি বৃষ্টি হয় তাহলে মনে করেন 10 ঘন্টা পানি যায় না। এটি ঢাকা 11 আসন। সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা নেই, তাই এলাকা ঘুরে ঘুরে সমস্যাগুলোর খোঁজখবর নিচ্ছেন তিনি। তবে কাজটা সিটি কর্পোরেশনকেই করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। প্রগতি সরণির এক পাশে যেরকম একটা উন্নত ঢাকা, আরেক পাশে একটা অনুন্নত ঢাকা দেখতে পাই। এই বৈষম্যটা যাতে দূর হয় এবং বিরোধী দলের আসন হিসেবে যাতে এটা কোনো বৈষম্যের শিকার না হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি। ইমিডিয়েটলি যে সংস্কার দরকার, যে রাস্তাঘাটগুলো, সেগুলো তালিকা করে আমরা এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনে আমরা পাঠাবো। স্থানীয় কাউন্সিলর থাকলে সে এটা দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবে। জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ তো এইটার সহযোগিতা করা বা তদারকির জায়গাটা করা। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, প্রগতি সরণির রাস্তায় অব্যবস্থাপনা বন্ধে এআই ক্যামেরা স্থাপন করা হবে। বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা আছে, সেক্ষেত্রে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি। এবং এই যে একটু আগে যে কাজের কথা বললেন, আমি নিজেও প্রগতি সরণির কথা জানি। সেটা অনেক আগের থেকে সেখানে যানজট লেগে থাকে বিভিন্ন কারণে, ট্রাফিক ব্যবস্থাপনা ভালো না। একসাথে সব জায়গায় খরাখন্দ না করে একটা নিয়মের মধ্যে থেকে এক সাইড করে কাজ করা উচিত, যাতে করে অন্য সাইড থেকে জনগণ তাদের হাঁটা চলার সুবিধা করতে পারে। নগর অভিভাবক আসে যায়, নানামুখী প্রতিশ্রুতি দেন প্রতিনিধিরা, তবু গতি বাড়ে না এই রাস্তার যানবাহনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। শনিবার ব্যাপক হামলায় নিহত হয়েছেন শিশুসহ কমপক্ষে 8 জন, আহত হয়েছে আরও 15 জন। গাজা সিটির কেন্দ্রে একটি শরণার্থী শিবিরে চালানো হয় এই হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা স্বাভাবিক কার্যক্রম করছিলেন। এমন সময় হঠাৎ আঘাত হানে মিসাইল। মুহূর্তেই হতাহতের শিকার হয় বেসামরিকরা। এদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। যদিও আইডিএফের দাবি, সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তারা। গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় প্রাণহানির সংখ্যা 950 ছাড়িয়েছে। লেবাননে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছে 2 ইসরায়েলি সেনা। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে 2টি আলাদা ঘটনায় মৃত্যু হয় তাদের। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ ড্রোনের আঘাতে গত বৃহস্পতিবার গুরুতর আহত হয় 23 বছর বয়সী শাহার গামলা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার প্রাণ যায় তার। অন্যদিকে শুক্রবার আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছে 21 বছর বয়সী আরেক সেনা। গত সপ্তাহে ইসরায়েল লেবাননের মধ্যে সবশেষ যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর দক্ষিণ লেবাননে এ নিয়ে নিহত হয়েছেন আইডিএফের 3 সদস্য। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। মিশরকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। একই ব্যবধানে চিলির বিপক্ষে জিতেছে পর্তুগাল। যুক্তরাষ্ট্রকে হারিয়েছে জার্মানি। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে জিতেছে ইংল্যান্ড। হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে জিতে বিশ্বকাপ প্রস্তুতি দারুণভাবে নিল আর্জেন্টিনা। ম্যাচের 37তম মিনিটে পেনাল্টি থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জিউলিয়ানো সিমিওনে। আর্জেন্টিনা আক্ষেপ করতে পারে 9টা অন টার্গেট শট করেও গোল পেয়েছে মাত্র 2টা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি, এমি মার্তিনেজ। মিশরকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের 7ম মিনিটে মিশর গোলরক্ষকের ভুলে গোল করেন ব্রুনো গিমারেজ। 4 মিনিট পর ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিওসের ভুলে বল পান মুস্তফা জিকো। সমতা ফেরানেই ইজিপশিয়ান। ম্যাচের 52 মিনিটে জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে মাঠে নামা এনরিক। এই ম্যাচে খেলেননি চোট পাওয়া নেইমার। ঘরের মাঠে চিলির বিপক্ষে 2-1 গোলে জিতেছে পর্তুগাল। 36তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। গোলশূন্য প্রথমার্ধের বিরতির আগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন পর্তুগালের রাফায়েল লেয়াও, চিলির আইভান রোমান। বিরতির পর রোনালদোর বদলি গঞ্জালো গেদেসের নৈপুণ্যে 58তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। 75তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান লুকাস কেপেদা। 2 অর্ধে 2 গোল করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 গোলে জিতেছে জার্মানি। শিকাগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে নেন কাই হাভার্টস। জোশুয়া কিমিকের ফ্রি কিকে হেডে গোল করেন আর্সেনাল ফরওয়ার্ড। 37তম মিনিটে দর্শনীয় 1 গোলে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন। 57তম মিনিটে আবার এগিয়ে যায় জার্মানি। হাভার্টসের পাসে বা পায়ের শটে গোল করেন লেরয় সানে। এখানেই তৈরি হয় ব্যবধান। ফ্লোরিডায় নিউজিল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে জিতেছে ইংল্যান্ড। 2 অর্ধে ভিন্ন দুটি একাদশ নিয়ে খেলে ইংলিশরা। ম্যাচে প্রায় 72% বল দখলে রেখে 23টা শট নিলেও অন টার্গেটে রাখতে পারে মাত্র 4টা। প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন। সতীর্থের ক্রসে হেডে গোল করেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। ইংল্যান্ডের রেকর্ড গোল স্কোরার কেইন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে 57 ম্যাচে করলেন 67 গোল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দর্শক, শুরুতেই যেমনটা আমরা জানাচ্ছিলাম, আমাদের সহকর্মীর মাধ্যমে আলোচিত রামিসা হত্যা মামলার রায় পড়া চলছে। আবারও আমরা আমাদের সহকর্মী মশিউর অনিকের কাছে যাব, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। অনিক, দায় তো স্বীকার করে নিয়েছেন আসামি সোহেল রানা, নতুন আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদেরকে। যারা যুক্ত হয়ে আছেন, বিশেষ করে আইজিবিরা রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে আসলে কথা বলার অনেক বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রায় ঘোষণা করার পরে সেটি উচ্চ আদালতে যাবে, সেখানে মামলার দীর্ঘসূত্রতা হচ্ছে কিনা বা হবে কিনা, নাকি ঠিক নিম্ন আদালতের মতোই খুব দ্রুততার সাথে সেটি পার হয়ে যাবে, সে বিষয়ে একটু প্রশ্ন করতে চাই। আমাদের সঙ্গে বেশ কিছু বিজ্ঞ আইনজীবীরা এখানে যুক্ত হয়ে আছেন। আমি চলে যাচ্ছি আপনার কাছে।
আমার কাছে প্রশ্ন ছিল, এই যে দীর্ঘসূত্রতার কথা আমরা বলছি, রামিসা হত্যা মামলা, নিকৃষ্টতম যে হত্যাকাণ্ডের মামলার রায়টি আজকে হতে যাচ্ছে 5 দিনের মাথায়, সবগুলো মামলার ক্ষেত্রে এই রায়গুলো কেন হয় না, বিশেষ করে এরকম শিশু হত্যা, শিশু ধর্ষণ? এখানে ক্রিটিক্যাল অনেক বিষয় আছে। আমি বলছি যে বিচার বিভাগের অনেক বিচারক প্রয়োজন। আমাদের দেখেন ভবনায় 1 কোর্টের মধ্যে 3-4টা কোর্ট বসানো হয়েছে। তো এগুলো বিচার দীর্ঘসূত্রিতার একটা কারণ। আর এই মামলাটার বিচার হচ্ছে কারণ এই মামলাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও জঘন্যতম একটি মামলা, আমরা কোনো এই অপরাধ সাপোর্ট করি না। আর আরও যে ক্ষেত্রে এই অপরাধগুলো হচ্ছে, আমি মনে করি এটার জন্য আরও ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে, এরকম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা উচিত। আজকে যে 5 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা উচিত, এরকম প্রত্যেকটা মামলা এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে বিচার বিভাগকে আরও বিচারক নিয়োগ করতে হবে এবং নতুন করে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আপনারা তো প্রতিনিয়ত এই ধরনের মামলাগুলো দেখছেন কোর্টের মধ্যে, মামলার অনেক ফাইলের কথা বলছিলেন যে বিচারহীনতার পাশাপাশি হচ্ছে বিচার সংকটের কথা বলছিলেন। হাইকোর্টে যাওয়ার পরে, অর্থাৎ উচ্চ আদালতে যাওয়ার পরে এই মামলার দীর্ঘসূত্রতা হওয়ার শঙ্কা আছে কিনা, বিশেষ করে বিয়ন্ড দ্য রিজলভেবল ডাউট কিংবা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে? দেখেন, আমাদের দেশে 40 লক্ষ মামলা পেন্ডিং আছে। তো দীর্ঘসূত্রিত হবে, এটাই স্বাভাবিক। উচ্চ আদালতেও বিচারক সংকট আছে। আমরা দেখেছি কিছু বিচারককে তাড়িয়ে দেওয়া হয়েছে, আবার নতুন করে বিচারক নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যেটা নেওয়া হয়েছে সেটা পর্যাপ্ত না। আর এটার জন্য স্পেশাল কোনো ট্রাইব্যুনালও নেই যে এই সংক্রান্ত যে মামলাগুলো নিম্ন আদালত থেকে দ্রুত রায় হয়ে হাইকোর্টে যাবে, ওখানেও দ্রুততম সময়, এরকম কোনো বেঞ্চ গঠন করা হয় নাই। সুতরাং আমি মনে করব যে দীর্ঘসূত্রিত হওয়ার সম্ভাবনা আছে এবং হবেই, দীর্ঘসূত্রিত হবেই। একটা মামলা এখানে রায় হওয়ার পরে প্রায় 20 বছর লাগে এই মামলাটা সমাপ্ত হতে। সেখানে এটা হয়তো একটু দ্রুততম হতে পারে, কিন্তু সেটা 5 বছর 7 বছরের নিচে হবে বলে আমি মনে করি না। আর যদি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়, সেক্ষেত্রে হয়তো দ্রুত সময় হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্র কনসার্ন, রাষ্ট্র এ ব্যাপারে সিদ্ধান্ত। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা আছে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এটা বিস্তারিত আলোচনা হয়তো আপনার এখানে বলা সম্ভব হবে না, এটা গবেষণার বিষয়, কিন্তু হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে মামলার রায় এখান থেকে সম্পূর্ণ হয়ে উচ্চ আদালতে যাচ্ছে, সেখানে বিচারিক প্রক্রিয়াটা শুরু হবে, সেখানেও নিশ্চয় বিচার প্রক্রিয়াটা শেষ হবে। তো এই যে পুরো প্রক্রিয়াটার ভিতরে এই নিকৃষ্ট অপরাধীর পিছনে একজন আইনজীবী হিসেবে, আপনি তো কোনো পক্ষের আইনজীবী নন, আপনারা কী ধরনের শাস্তি কামনা করছেন? এবং নারীদের আমরা জানি যে আসলে মৃত্যুদণ্ডের যেই সংস্কৃতি, সেটা কিন্তু খুবই রেয়ার। তো সেই জায়গা থেকে বাংলাদেশে হয়নি, তো সেই জায়গা থেকে আসলে এই মামলার ক্ষেত্রে আপনারা কি ভাবছেন? এই মামলার রায়টা দিয়ে একটা দৃষ্টান্ত হওয়া উচিত। দৃষ্টান্ত হওয়া উচিত এমনভাবে যেন পরবর্তীতে অন্য কেউ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটাতে পারে, এবং এটাই একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে যে এই মামলায় এই ধরনের ঘটনা ঘটালে পরবর্তীতে সর্বোচ্চ সাজা হতে হবে। এবং এই সাজাটা দ্রুত গতিতে কার্যকর হলে আমার মনে হয় যে পরবর্তীতে দেশের পরবর্তী যারা আছে এই অপরাধ করার যে মন মানসিকতা, সেগুলো তাদের থাকবে না। এবং এটা হওয়া উচিত দেশের বর্তমান প্রেক্ষাপটে, এই ধরনের রায় হওয়া উচিত যেন কেউ এরকম কাজ আর না করে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। দ্রুত বিচার যেই ট্রাইব্যুনাল আমাদের, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালেও কিন্তু দ্রুত বিচার সম্ভব হয় না অন্যান্য মামলার ক্ষেত্রে, যেটা আমরা অ্যাডভোকেট মহিউদ্দিন মামুনের থেকে জানতে চাচ্ছিলাম। তো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আসলে সেটার পিছনে কি শুধুই বিচারহীনতা বা বিচারিক স্বল্পতা? অনেক আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যাব সরাসরি। পর্যায়ক্রমিকভাবে উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট এবং প্রতিবন্ধকতা নিরসন এবং শহর কিংবা গ্রামের যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষিতা বৃন্দ, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর
এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানোটেকনোলজি, 3D প্রিন্টিং কিংবা 5th জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জনও বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময়ে শিক্ষা কারিকুলামে পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা। বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিংবা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি।